কিন্তু একই অভিযোগ আছে। ছাত্রদল কিন্তু আজকে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল, আমি জানি না এখন তাদের অবস্থান আছে কিনা। একই সঙ্গে তারেক রহমান সাহেবও কিন্তু বলছে যে বলতে কষ্ট হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই বিএনপি, তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, তিনিও প্রশ্ন তুলেছেন। এখন আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কি নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার কোনো প্রক্রিয়ায় যুক্ত, না আসলে ঘটছে কি? মানে ওনার বক্তব্য তো শুনলেন। জি, আমাদের এনসিপির ভাইদেরকে কোনো নির্বাচন ছাড়াই একবারে ঘোষণা দিয়ে দিলে বেশি ভালো হয়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ঘোষণা? ঘোষণা মানে এমপি বানাই দেবে, এমপি বানাই দেবে একবারে ডাইরেক্ট, কোনো কথা তো একবারও সেটা বলেননি। এটা বড় লাগে নাকি? এটা বড় লাগে না। আমি কেন বলতেছি দেখেন, আপনার হলো আমরা তো এই গভর্নমেন্টকে একটা স্পেশাল গভর্নমেন্ট বলি, তাই না? স্পেশাল ক্যারেক্টারের গভর্নমেন্ট না, সংবিধান বা বিভিন্ন ব্যাখ্যায় আমরা তো স্পেশাল ক্যারেক্টার কেন? এটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের একটা, তার মধ্যে স্পেশাল একটা বিষয় ঘটনা ঘটেছে যে আমাদের উপদেষ্টারা কোনোদিন নির্বাচন করতে পারে না, কিন্তু আমাদের একজন উপদেষ্টা সে নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে সবার আগে বাতিল হওয়ার কথা নাহিদের মনোনয়ন, সেটা কেন উপদেষ্টা হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে কেন? জুলাই করেছে, জুলাই করলে সব বৈধ, তাই না? তো দ্বৈত নাগরিকের যে বিষয়টা আসছে, আমাদের এই গণ অভ্যুত্থানের আগে বড় একটা অধ্যায় আছে যে রাজনৈতিক কর্মীরা বড় ধরনের নিপীড়নের শিকার হয়েছে, অনেক অনেক বেশি। এই নিপীড়নের বিভিন্ন পর্যায়ে জেল জুলুম খাটা শেষে অনেক রাজনৈতিক কর্মী বিদেশে চলে গেছে, অ্যাসাইলাম নিয়েছে, এবং সবাই অনিশ্চিত যে কবে কী হবে জানি না। এই অ্যাসাইলামের প্রক্রিয়ায় অনেকে বিভিন্ন জায়গায় দ্বৈত নাগরিকের মতো ঘটনা ঘটে গেছে। দ্বৈত নাগরিকত্ব আজকে শুধু নতুন নাই, বাংলাদেশে ইতিপূর্বেও দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক রাজনীতিবিদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে, পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা হলো একটা বাস্তবতা এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা। তাহলে যদি স্পেশাল টাইম হিসেবে একটা স্পেশাল নির্বাচন হিসেবে নাগরিকত্ব ত্যাগ করে না, নাগরিকত্ব ত্যাগের আবেদন করে, একটু ক্লিয়ার করে। হয়তো আবেদন করে, আবেদন একটা প্রক্রিয়ার মধ্যে ত্যাগ হয় না, কিন্তু হ্যাঁ আবেদনেই ত্যাগ হয় না, কিন্তু আবেদন করে সেটাকে আমি একটু ছেড়ে আপনাকে দিচ্ছে, একটু ওই প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা। আবেদন করে উনি নির্বাচন করলেন, পরে নির্বাচনে যদি উনি ইলেক্টেড না হন, তো আবেদনটা প্রত্যাহার করার কিন্তু আইনগত আবার সুযোগ আছে, কিন্তু নাগরিকত্ব বহাল রাখলেন। তো দেখা গেল যে পাশ করলে আমি নাগরিকত্ব ত্যাগ করব, আর পাশ না করলে ত্যাগ করবো না। আমি একটু বলি আপনাকে, একটা প্রশ্ন করে ফেলি, যে আবার দেখা গেছে যে হ্যাঁ উনি নির্বাচিত হলেন, তখন প্রমাণ হলো তিনি দ্বৈত নাগরিক, তখন এটা নিয়ে মামলা করতে হয়। এই মামলায় আল্লাহর রহমতে 5 বছর চলে যায়। এই 5 বছর চলতেই তার দেখুন, আমি বলছি যে এই যে আবেদন করলো, আবেদনের পরে আচ্ছা ধরেন কেউ একজন দ্বৈত নাগরিকত্ব না, সে এমপি হয়ে গেছে, দ্বৈত নাগরিকত্ব ছাড়া এমপি হয়ে গেছে, এমপির মেয়াদ শেষে সে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করছে, তার ভবিষ্যৎ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করার কারণে মানে অতীত এমপি তো বাতিল হয়ে যাবে কিনা? সেটা তো হবে না, সেটা তো হবে না। পরে উনি আর এমপি নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, সেটাই বলতেছি, আমাদের সমস্যা কি যে একজন এমপি সেজন্য দ্বৈত নাগরিক না হয় নাকি? বিষয়টা হচ্ছে, আপনি কি ক্লিয়ার করি যে দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে বৈধ, কিন্তু জনপ্রতিনিধির কথাই বলছি, হ্যাঁ, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা বৈধ না। জি, ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, এই তো হয় না। তো এটা একটা কৌশল, আমি আপনাকে বলি, কৌশলটা হচ্ছে এরকম, বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের আবেদনের পর এই প্রক্রিয়া শেষ হতে কোথাও 6 মাস, কোথাও 1 বছর। আমি শেষ করি ভাইয়া, কোথাও 1 বছর লাগে, আমি শেষ করি 1 বছর লাগে। ইতিমধ্যে এই আবেদনের প্রেক্ষিতে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান, উনি এমপি হয়ে গেলে তো আবেদনের পর উনি দ্বৈত নাগরিক থাকলেন না। আর যদি এমপি না হন, তাহলে এটা পুনর্বহাল করার সুযোগ আছে। আমি সেটাই বলছি, এমপি হলে আমি দ্বৈত নাগরিকত্ব ছাড়বো, এমপি না হলে ছাড়বো না। এটা কি একটি আপনি সৎ কৌশল বলবেন? এমপি না হলে অথবা এমপির মেয়াদ শেষ হলে তো দ্বৈত নাগরিকত্ব হতে পারে, তাই না? সেটাও আমি সেটাই বলছি। দেখুন, আমাদের এই সময়টাতে একটা বড় জুলুমের সময় গেছে, যেই জুলুমের সময়ে রাজনৈতিক কর্মীরা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করেছে, সেই অবস্থানের প্রেক্ষিতে দ্বৈত নাগরিকত্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমি সেটার কথা বলছি। এখানে তো এমন এক্সেপশনাল কেস ঘটলো যে উপদেষ্টারা নির্বাচন করতে পারে না, করে না, কিন্তু একজন উপদেষ্টা নির্বাচন করছে। আসিফ এখানে নির্বাচন করার জন্য যে নির্বাচন করতে পারে না, আমাদের কি এই যে উপদেষ্টা পরিষদ যেটা গঠন হয়েছে হাইকোর্টের রেফারেন্স, সর্বোচ্চ রেফারেন্সে, এটা কি ধরেন তত্ত্বাবধায়ক সরকার, এখানে কি এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি জানতে চাই। আমি তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের অন্তর্বর্তীকালীন, তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন রেস্ট্রিকশন ছিল যে এই সরকার যাবে, তারা কেউ নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে যতগুলো সংকট ছিল, যারা ইন্টারিম গভর্নমেন্টের এই ধরনের ফাংশনে ছিল, তারা কেউই কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ট্রেডিশনের কথা বলছি, এটা নিয়ম আছে স্পষ্টভাবে। এবং এই গভর্নমেন্টের সময়ে চালাকি করে আমাদের এই যে
আমাদের উপদেষ্টারা চালাকি করে এই গভর্নমেন্টের সময়ও একটা প্রস্তাবনা লিখিত আকারে হয়েছিল, সেটা খসড়াও বাইরে এসেছিল যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না, কিন্তু ওই যে মনের মধ্যে দুষ্টামি শয়তানি তারা নির্বাচন করবে, সেই কারণে এই স্বাভাবিক যে নিয়ম যা অন্য তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে মানতো, এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে সেটা মানতে দেয়নি, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে সেটা মানতে দেয়নি। জি, তাহলে কি দাঁড়াচ্ছে এখন? আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেখানে ফিরে আসি। এনসিপি যদি নির্বাচন থেকে সরে যায়, কি দাঁড়াবে? এবার আছে যেটা, যে কয়টা জোরাজোরি করে বাদ রাখতে পারে অতগুলোতে তারা আসন নেবে, এমনি তো পাবে না। মানে এনসিপি নির্বাচন থেকে সরে যায়, তাহলে নির্বাচনের কি অবস্থা হবে? এটা কি অংশগ্রহণমূলক হবে? এখন নির্বাচনে থাকা দরকার, এনসিপি থাকা দরকার, জামাত থাকা দরকার। এরকম করে বলাও ঠিক না যে অমুক চলে গেলে নির্বাচনের মতো হবে। আমি এই ধরনের অগণতান্ত্রিক কথা বলতে চাই না। আমি বলতে চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। এখানে যে নির্বাচনের মাঠ থেকে যে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা রাজনৈতিক কর্মী যে দীর্ঘদিন জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধ, এই যে হাসনাত আব্দুল্লাহ যে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, এতে ওর জনপ্রিয়তা, ও এখানে ফ্রি ফিল চাচ্ছে কেন? ও অনেক জনপ্রিয় না, অনেক সাহসী না, তাহলে ফ্রি ফিল কেন চাবে? প্রতিদ্বন্দ্বিতা করুক না। মুন্সি সেও তো একটা নিপীড়িত মানুষ, সে গণ-অভ্যুত্থানের আগে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হয়েছে না, তাহলে তাকে ঠেকাতে তার এত তৎপরতা কেন? মুন্সি সাহেবের দ্বৈত নাগরিকত্বের না সমস্যা, না, তার তো ঋণ খেলাপি। ঋণ আমাদের ঋণ খেলাপি যদি কোনো ব্যক্তি হয়, ঋণ খেলাপি হওয়ার জন্য কি ফাঁসি দেওয়া হয় নাকি? যে আপনি ঋণ খেলাপি, আপনাকে ফাঁসি দেওয়া হবে? সিস্টেম কি? সিস্টেম নির্বাচনে অংশ নিতে না, পারবে না। আমার কথা আগে শোনেন। ঋণ খেলাপি থেকে বাঁচার সিস্টেম কি? যে আপনি একটা ইনস্টলমেন্ট দিবেন, দুটো ইনস্টলমেন্ট দিবেন, দিয়ে আপনাকে ঋণ রিশিডিউল করবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিয়ে। ঋণ রিশিডিউল করলে তো সরকার টাকা ফেরত পাবে নাকি? নাকি ঋণ রিশিডিউল না করে টাকা ফেরত পাবে নির্বাচন না? কমিশনই তো ওনার মনোনয়নের বৈধতা দেয়নি, এখন আপনি সেটা নিয়ে কেন কথা বলছেন? না না, এটা দেয়নি। এখানে হাসনার সামনে দাঁড়ায় আছে, হাসনাতের সামনে লজ্জা পাবে না, এই জন্য দেয়নি। তাই তাছাড়া কি? একজন প্রার্থী কমপ্লেইন করতে পারে না? ডক্টর ইউনূস ঘোষণা করেছে না যে তারা সংসদে যাবে, মন্ত্রী হবে, বিভিন্ন কিছু সবকিছু রেডি করে দিচ্ছে সুন্দরভাবে, পথ পরিষ্কার করছে। এটা ঠিক না, এগুলো গণতান্ত্রিক না। আমি সেম কথাই বলতেছি যে মুন্সি সাহেব এখানে মানে আটকা দিচ্ছে না শুধুমাত্র হাসনাতের জন্য, এরকম করা করে অন্য ক্ষেত্রে করবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, অন্যের ক্ষেত্রে এটা করবে না, বুঝছেন? এবং এটা যখন যেখানে ঠেকানো দরকার সেখানে ঠেকাবে। এইটাই তো এই মানে জুলাই করে সব বৈধ নাকি বলেন? না, আমি আপনার কথা আপনি বলছেন করুক না, প্রতিযোগিতা করুক, জিতবে। ও তো অনেক জনপ্রিয়তা, ও কেন ভয় পাবে? এটা তো আমার প্রশ্ন।